জারি করে মালয়েশিয়া সরকার। ফলে যেসব বাংলাদেশি কর্মীর পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু হয়ে যাবে। এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। দায়দেনা পরিশোধে বোরো মৌসুমের ধান কাটার পরপরই তা বিক্রি করেছেন বেশিরভাগ কৃষক। এরপর দেশব্যাপী মজুতদারদের দৌরাত্মে দ্রুত বাড়তে থাকে ধানের দাম। চালকল ব্যবসায়ীরা বলছেন, ধান চালের বাজারে প্রভাব রাখছে বড় শিল্পগোষ্ঠীও। এমন অবস্থায় বাজারের কৃত্রিম সংকট খতিয়ে দেখতে সরকারি তদারকির তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বোরো ধান কাটা হয়। এবার বোরো মৌসুমে ফলন হয়েছে বাম্পার, আর সরকারিভাবে সংগ্রহে প্রতিমণ ধানের দাম ধরা হয় 1440 টাকা। যদিও সাধারণ কৃষকরা সেই সুযোগ পাননি, কেননা ধানের নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখা, গুদাম পর্যন্ত পরিবহন, অ্যাপ ব্যবহার সহ ছিল নানা প্রতিবন্ধকতা। ভরা মৌসুমে বাজারে মোটা জাতের ধান বিক্রি হয়েছে 1000 থেকে 1150 টাকায়, সরু জাতের ধান বিক্রি হয়েছে 1300 টাকা পর্যন্ত। 1100-1200 টাকা দাম বেঁচে ফেলছি। আমরা হালকা টাকা দিছি, ধান আর নেই। এখন বেশিরভাগ কৃষকের ঘরে বেচার মতো ধান নেই, কিন্তু বাজারে দাম বাড়ছে দ্রুত। সরু ধানের মন পৌঁছেছে 1700 টাকায়, মোটা ধানের দাম ছাড়িয়েছে 1300 টাকা। ধানটা উঠার সময় যদি এই দামটা হয়, তাহলে কৃষক লাভবান হবে। এই মুহূর্তে কৃষকের ঘরে ধান নেই, যারা বড় কৃষক তাদের ধান আছে। খাদ্যপণ্য মজুত ও বিপণন আইন মাঠ পর্যায়ে কার্যকর হয়নি, তাই নিয়ম নীতির তোয়াক্কা করে না ধান মজুতদাররা। বড় বড় শিল্পগোষ্ঠীও চালের বাজারে প্রভাব রাখছে বলে মনে করেন চালকল মালিকরা। হাতে বাজারে মজুতদার হয়ে গেছে কিছু, যারা মনে করেন চাকরি করে কিংবা একটা দোকান করে, তার পাশাপাশি তারা ধান কিনে রাখে। এটা কিন্তু প্রশাসন কেউ খোঁজও করে না, দেখেও না। কিছু বৃহৎ শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তাদের অধিক পরিমাণ ধান করতে হয়। পাশাপাশি তারা হচ্ছে চাউল তাদের নির্ধারিত মূল্যে তারা বাজারজাত করে থাকে। এইসব কারণে হচ্ছে ভর মৌসুমে হচ্ছে ধান এবং চালের মূল্য বেশি বলে আমি মনে করছি। এত অল্প সময়ে কেন এরকম একটা উল্লম্ফন এটা ঘটলো, এটা একটা বোঝার ব্যাপার আছে, দেখার নিশ্চয়ই ব্যাপার আছে, এবং সরকারি আইন অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবে আছে কিনা এটা হলো একটি কাজ। এদিকে ধানের দাম বৃদ্ধিকে সামনে এনে মিলাররা গত এক মাসে চালের কেজিতে বাড়িয়েছে 3 থেকে 8 টাকা পর্যন্ত। এমন অবস্থায় বেসরকারিভাবে চাল আমদানি আবারও শুরু করার তাগিদ দিচ্ছেন অনেকে। মজুতদারের ব্যবসা ভাঙা যাবে, আপনি আমদানি করলেই মজুতদারের ব্যবসা ভেঙে যাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি হলেও 6 মাসে কোনো অগ্রগতি নেই। অনিয়মের কারণে এর আগে 3 বার শাস্তিমূলক বদলি ও 1 বার গ্রেড অবনমন হয় এই কর্মকর্তার। কিন্ডারগার্টেনের নিবন্ধন, শিক্ষক বদলি সহ নানা কাজে ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এদিকে অভিযোগ অসত্য দাবি করে আব্দুস সালাম বলছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনে ঘুষ নেন 50,000 থেকে 1.5 লাখ টাকা। সরকারি স্কুল মেরামতের বরাদ্দ থেকে দাবি করেন বকরা। এমনকি পিয়ন নৈশপ্রহরীদের বোনাস থেকেও 500 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। গত 12 জানুয়ারি গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদে যোগদানের পর থেকে আব্দুস সালামের বিরুদ্ধে ঘুষ অনিয়মের নানা অভিযোগ করেছেন শিক্ষক সহ ভুক্তভোগীরা। বলে যে টাকা আনছেন, তাহলে ওই কিসের টাকা? বলছে যে 3 লাখ টাকা লাগবে। আমরা বলছি টাকা তো দেওয়া যাবে না। ওই কি করে, এই আমাদের ফাইল, আমাদের কাগজপত্র সব ঠিক আছে, দেখুন উনি ফাইল ছুঁড়ে ফেলে দেন। উনি আমাদের সামনে অফিসে বসেই বিভিন্ন প্রকার অমানবিক আচরণ, তারপরে অশালীন বক্তব্য, আমরা তার এইগুলোর খুবই ক্ষুব্ধ। তার বিরুদ্ধে নিবন্ধন বাণিজ্য, বদলিতে অনিয়ম সহ নানা অভিযোগে কয়েক দফা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। এসব ঘটনায় গত 21 জানুয়ারি উপপরিচালক তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে 6 মাসেও তদন্তের কোনো অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জেলা প্রশাসক, আমাদের পুলিশ প্রশাসন সহ
আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সচিব বরাবর ওনার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণ চাই। অধিদপ্তর তদন্ত করে গেছে কয়েকদিন আগে, এগুলো তদন্ত হচ্ছে, ঘটনার সত্যতা প্রমাণ হলে শাস্তি হবে, তদন্ত চলছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন সালাম। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি উপজেলা শিক্ষা কর্মকর্তার। প্রক্রিয়াটাকে কিভাবে বিঘ্নিত করবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হচ্ছে সত্য। এবং এই বিষয়টি কিন্তু আমার উপরের কর্তৃপক্ষও কিন্তু এটি হচ্ছে অবগত। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে আগের 3টি বিভাগীয় মামলাও চলমান আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষাতেও সুনামগঞ্জের হাওরে কাঙ্ক্ষিত পানি নেই। হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ফলে হাওর থেকে মাছ ধরা ও আগাম আমন মৌসুম নিয়ে চিন্তিত কৃষক। পানি না আসার কারণ হিসেবে বৃষ্টিপাত কম হওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন সংশ্লিষ্টরা। হাওর মানেই বিস্তীর্ণ জলরাশি। প্রতি বছর বৈশাখের শুরুতেই উজান থেকে নেমে আসা পানির ঢলে টইটুম্বুর হয়ে যায় সুনামগঞ্জের 53টি হাওর। বর্ষায় সবকটি হাওরে থাকে থই থই পানি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। বর্ষায় হাওরে নেই কাঙ্ক্ষিত পানি, ফলে অস্তিত্ব সংকটে পড়েছে মাছ সহ অসংখ্য জলজ উদ্ভিদ এবং হাওরের জীববৈচিত্র্য। এছাড়াও পানি না থাকায় চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। মেঘও কমই, কিন্তু মাছ মারার সমস্যা বেশি, মাছ কম আমার এলাকার মাছ। গরিব বেঙ্গল কষ্টের মধ্যে আছে। আর এই রোডও পানি উইয়া গেছে, কিছু পানি উইয়া গেছে, আর তো পানি হইতেছে না। 5 লাখ তো থাকলে তো মাছ, পানি নাই, মাছ আইব করতে। এবছর পানি কম আসার কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। এবার বৃষ্টিপাত না হওয়ায় এবং জলবায়ুর পরিবর্তনে হাওরগুলোতে জলের কোনো আবাস নেই। বৃষ্টিপাত না থাকাতে এবং বন্যা না আসাতে আমাদের এখানে হাওরে মৎস্য চাষ করা যাচ্ছে না। হাওর অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি ব্যাহত হলে হিজল, করজ, বরুণ সহ অন্যান্য উদ্ভিদ বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। ঠিক না থাকে তাহলে চাপ দিতে পারবো। আগে কইছিলাম আরিফের ক্লাস 5, কিন্তু এখন খরচ হইব ডাবল।